আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি ইন্দোনেশিয়ার তুবানের শহর এলাকা থেকে গ্রামের দিকে। এটা ছিল ঈদ উল ফিতর 2025 31শে মার্চ। আপনারা দেখতে পাচ্ছেন যে শহরের রাস্তাঘাটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে সমুদ্র খুব একটা দূরে নয়। আমরা যেখানে ছিলাম বাংলাদেশি এক প্রবাসী ভাই, নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। ওনার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল পটুয়াখালী। উনি ওখানেই বিয়ে করে ইন্দোনেশিয়াতে সেটেল হয়ে গেছেন। ওনার 2 সন্তান আছে। সো ওনার বাড়ি থেকে আমরা যাচ্ছি ওনার শ্বশুরবাড়ির এলাকাতে। ওনার বাসাটা এত সুন্দর পরিবেশে আমি জাস্ট মানে গিয়ে মনে হচ্ছিল যে মানুষের ড্রিম প্লেস। বাসা থেকে 1 কিলোমিটারের মধ্যে এটা হচ্ছে সমুদ্র এলাকা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিচ এখান থেকে শুরু হয়েছে। যদিও ইন্দোনেশিয়ার অন্যান্য সুন্দর সমুদ্র সৈকতের তুলনায় এই সমুদ্র সৈকতটা ততটা মানে পানি ততটা পরিষ্কার না। যেমন আমরা বালিতে দেখতে পাই, নুসা পেনিদাতে দেখতে পাই, গিলিতে দেখতে পাই। পানি একদম স্বচ্ছ। এখানকার পানি অতটা স্বচ্ছ নয়। আমি আজকের ভিডিওতে সমুদ্র দেখাবো না, জাস্ট সমুদ্রের পাড়। এই রাস্তাটা হচ্ছে বাংলাদেশি মেরিন ড্রাইভ যে রাস্তাটা আছে কক্সবাজারের দিকে চলে গেছে, কক্সবাজার থেকে যেই রাস্তাটা আছে সেখানের মতো। গাছপালা চারিদিকে ভরপুর এবং এই এলাকার যে আশেপাশে বাড়িঘর বা ডান পাশে যে হোটেলগুলো দেখতে পাচ্ছে বাড়ির মতো দেখতে পাচ্ছিলেন সেগুলো আসলে প্রায়ই পরিত্যক্ত হোটেল। আর এই যে গ্রাম এলাকায় চলে আসছি আমরা, গ্রাম এলাকায় দেখেন কোনো রকম কোনো মানুষজন নাই বললেই চলে। মানে বাংলাদেশে যেরকম হয় যে ঈদের দিন আড্ডা দেওয়া, ঈদের দিন না সব দিনই মানুষজন আড্ডা দেয়, রাস্তায় থাকে, খেলাধুলা করে, ক্যারম খেলে অথবা গল্প করে। বাট ইন্দোনেশিয়াতে রৌদ্রের তাপ এত বেশি যে আসলে ঘরের বাইরে থাকা সম্ভব না। তাই ওরা যদি আড্ডাও দেয় ঘরের মধ্যে আড্ডা দেয়, গল্প করলেও ঘরের মধ্যে, সবকিছুই ঘরের মধ্যে। এখানে দেখেন রাস্তাঘাট পুরো মনে হচ্ছে জনশূন্য, কোনো মানুষজন নাই বললেই চলে। যদিও আসলেই বাড়িঘরগুলো অনেক পরিত্যক্ত বাড়ি আছে অথবা অনেক বাড়িতে মানুষজন থাকে না। কিন্তু তারপরেও ১-২ জন মানুষ তো দেখা যাওয়ার কথা। আসলে সেরকম মানুষজনও দেখা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন যে আ আ রাস্তাঘাটগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটা বাড়িতেই এত বেশি পরিমাণে গাছ-গাছড়া আছে, কিন্তু তারপরেও ইন্দোনেশিয়ার আবহাওয়া অনেক গরম। স্পেশালি যে দুপুরবেলায় আর তাপমাত্রা 38-40 এরকম গেলেও আসলে রাস্তাঘাটে দাঁড়ানো সম্ভব হয় না। মানে এখানে আল্ট্রাভায়োলেট রে এত বেশি আছে যে আপনার ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এই যে একটা গ্রাম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমিনুল ভাইয়ের শ্বশুরবাড়ি আসলে, শাশুড়ির বাড়িতে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল। ইন্দোনেশিয়ার প্রাইমারি স্কুলটাও আমি আরেকটা ভিডিওতে নিয়েছিলাম। অনেক সুন্দর সাজানো গোছানো সরকারি প্রাইমারি স্কুল। ভিডিওটা একটু ঘোলা, ঘোলা লাগছে কারণ হচ্ছে আনফরচুনেটলি যে আমাদের গাড়ির সামনের যে কাঁচ ছিল উইন্ডশিল্ড সেটা আসলে আ পরিষ্কার ছিল না। আমি খেয়াল করি নাই সে সময়। এজন্য একটু ঘোলা, ঘোলা দেখা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ার বাড়িঘরগুলো প্রায় সবই একরকম, একতলা, খুব বেশি হলে সর্বোচ্চ দোতলা বাড়িঘর পাওয়া যায়। এদেশের ইটগুলোও কিন্তু বেশিরভাগই ব্লক আকারের ইট, ওরা অনেক বেশি সিমেন্ট ব্যবহার করে এবং প্রত্যেকটা বাড়িতেই অনেক সুন্দর, সুন্দরভাবে তাদের গেট তৈরি করা, ফুলের গাছ থাকে, ফলের গাছ থাকে বা এমনিতেই গাছ-গাছড়া থাকে। তাছাড়া বাড়িতে প্রায় বাড়িতেই দেখা যাচ্ছে যে মোটর বাইক তো থাকেই, তার সাথে হচ্ছে গাড়ি থাকে এবং যে চালগুলো আছে সেগুলো খোলা দিয়ে তৈরি। দেখেন প্রত্যেকটা বাড়ি মনে হচ্ছে ছবির মতো সুন্দর বাড়ি। কিন্তু আসলে বাড়ির যে আঙিনায় বাচ্চারা খেলাধুলা করবে বা গল্পগুজব করবে এটা সম্ভব হয় না। তাছাড়া ইন্দোনেশিয়াতে প্রচুর ফলের গাছ হয় যেমন নারিকেল, আম, এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আ এই রাস্তাগুলোতে আসলে আমার মনে হয় সন্ধ্যার একটু আগে, আগে যদি হাঁটা যায় তাহলে অনেক সুন্দর লাগবে অথবা বাইক নিয়ে ঘুরলেও অনেক মজা লাগবে। ইন্দোনেশিয়াতে যে ফসল হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ধান, তারপরে আছে ভুট্টা, আমি দেখেছি যে আপনারা দেখতে পাচ্ছেন ধানের ক্ষেত। এগুলো কিন্তু বাংলাদেশী ধানের চেয়ে জাতগুলো অনেক বেশি মানে ফলন দিয়ে থাকে। এই যে একটা জায়গা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবরস্থানের সামনের এলাকা। এই পাশে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা কবরস্থান। আ তার সাথে আপনারা এই পাশে কিছু ফলের গাছ এবং ধান, যেটা আমি বললাম যে ২ পাশে ধান মাঠ। যেহেতু এটা গ্রাম এলাকা,
সুতরাং এখানে আপনারা ধান দেখতে পাচ্ছেন। কিছু, কিছু ধান পেকে গেছে, কিছু ধান কাটা হয়ে গেছে, আবার কিছু ধান নতুন করে মানে রোপণ করতেছে। এখানে সবসময় ধান এই এলাকাগুলোতে তো পানি আসে না, তো সবসময় ধান চলতেই থাকে। ইন্দোনেশিয়ার রাস্তাঘাট সব সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং মোটামুটি সুন্দর বলা চলে। দেখবেন যে একটু উঁচু নিচু আছে, কিন্তু কোথাও সেভাবে ভাঙা আমার চোখে পড়ে নাই যে একদম ভাঙা রাস্তা, চালবাকলা উঠে গেছে। না, এরকম নাই। এই যে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন ভুট্টার ক্ষেত। আর বড় বড় গাছ-গাছড়া দিয়ে আসলে সবুজ প্রকৃতি বলতে যা বোঝায় সেটা ইন্দোনেশিয়াতে অনেক বেশি পরিমাণে আমি দেখতে পেয়েছি, যদিও টেম্পারেচার অনেক বেশি। আমরা এখনো এক গ্রাম থেকে আরেক গ্রামে এভাবে যাচ্ছি। আসলে এটা হচ্ছিল একটা ঈদের প্রোগ্রাম। আমিনুল ইসলাম ভাইয়ের শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি থেকে তারপরে আবার হচ্ছে সেখানের ছেলেমেয়েদের শ্বশুরবাড়ি। সেই ছেলেমেয়েদের শ্বশুরবাড়ি থেকে আরেক মানে তাদের শ্বশুরবাড়িতে, এভাবে ওরা আসলে এই ঈদের সময় এক বাড়ি থেকে আরেক বাড়ি যায়। সো ১ম এ আমরা শুরু করলাম আমিনুল ইসলাম ভাইয়ের বাসা থেকে তার শ্বশুরবাড়ি। আমরা একটা গাড়ি নিয়ে গেলাম। তার শ্বশুরবাড়িতে যাওয়ার পর সবাই মিলে ওখান থেকে আরো একটা গাড়ি যোগ হলো। ২ টা গাড়ি, ২ টা গাড়ি নিয়ে হচ্ছে আমিনুল ইসলাম ভাইয়ের শালা যিনি, তার শ্বশুরবাড়িতে গেলাম। সেই শ্বশুরবাড়িতে যাওয়ার পরে ওখান থেকে আরো একটা গাড়ি যোগ হলো এবং শালার যিনি শালা আছে মনে হয়, তার বাড়ি পর্যন্ত। মানে এভাবেই তারা ঈদের দিন প্রত্যেকেই এক বাড়ি থেকে আরেক বাড়িতে ঘোরাফেরা করে, গল্পগুজব করে। আর ইন্দোনেশিয়ার যে খাবার-দাবার ছিল সেটা নিয়ে আমি অলরেডি আরেকটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও আপলোড দিয়েছি। যদি খাবার-দাবার দেখতে চান তো সেই ভিডিওটা দেখতে পারেন। এই যে এটা হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন। আমরা এখানে পার্কিং করে এই বাড়িতেই গল্পগুজব করে তারপরে আবার বাসার দিকে রওনা দেওয়ার চেষ্টা করব। সো আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি ইন্দোনেশিয়ার গ্রাম এলাকাগুলো কেমন হয় এবং গ্রাম থেকে শহর বা শহর থেকে গ্রামের যে রাস্তাগুলো সেগুলো কিভাবে মানে এই রাস্তাগুলোর ডিজাইন কেমন বা রাস্তাগুলো দেখতে কেমন। যেমন এই রাস্তাটা একদম পুরো আমার বাংলাদেশের মতোই লাগছে, দুই পাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা। আমাদের বাড়ি তো নাটোরে, সো সিরাজগঞ্জের ওদিকের রাস্তা আমি এরকম দেখেছি। সো এটা হচ্ছে ইন্দোনেশিয়ার গ্রাম। ইন্দোনেশিয়ার গ্রামগুলো দেখতে এরকম হয়, জনমানবহীন গ্রাম বলতে যা বোঝায় সেটা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।